হ্যালো স্টুডেন্টস, আমরা শুরু করেছি ফেমাস ইন্ডিয়ান ইংলিশ রাইটার রাস্কিন বন্ডের লেখা শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট। আগের দুই পর্বে তো আমরা গল্পের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আর সামারি পড়েছি। আজকের পর্ব থেকে চলো শুরু করি গল্পের লাইন ওয়াইজ এক্সপ্লেনেশন। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. অর্থাৎ রোহানা পর্যন্ত ট্রেনের কম্পার্টমেন্ট বা কামরাটা ছিল শুধুমাত্র আমার একার, আর তারপর তাতে একটা মেয়ে উঠল। The couple who saw her off were probably her parents. অর্থাৎ যে দম্পতি মেয়েটাকে বিদায় জানাতে এসেছিলেন তারা সম্ভবত ছিলেন তার বাবা মা। They seemed very anxious about her comfort. অর্থাৎ তাদেরকে যেন মেয়েটার কমফর্ট বা স্বাচ্ছন্দ্যের বিষয়ে খুবই অ্যাংশিয়াস বা উদ্বিগ্ন বলে মনে হচ্ছিল। And the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. এবং ভদ্রমহিলা মেয়েটাকে ডিটেইলড ইনস্ট্রাকশন বা পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিলেন যে সে কোথায় তার জিনিসপত্র রাখবে, কখন জানলা দিয়ে বাইরে ঝুঁকবে না এবং কিভাবে স্ট্রেঞ্জার্স বা অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলা এড়িয়ে যেতে হবে। দে কল দেয়ার গুড বাইজ, অর্থাৎ তারা তাদের বিদায় সম্ভাষণ জানালেন। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, আর তারপরেই ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করলো। দেখো, গল্পের শুরুটা একটা ট্রেনের কামরায় হচ্ছে, যেখানে রোহানা নামের এক স্টেশন পর্যন্ত তো গল্পকথক একাই ছিলেন, কিন্তু তারপর সেই কামরায় এক যুবতী ওঠে যাকে বিদায় জানাতে সাথে উপস্থিত ছিলেন তার বাবা মা। আমাদের দেশে মেয়েদের একা রাস্তায় ছাড়াটা বরাবরই বাবা মায়ের কাছে একটা চিন্তার বিষয়, তাই না? এটা আগেও ছিল, এখনো আছে। তাই স্বাভাবিকভাবেই মেয়েটার বাবা মা তাদের সন্তানের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের বিষয়ে বেশ উদ্বিগ্ন বলেই মনে হলো গল্পকথকের। মেয়েটার মা তো রীতিমতো তাকে নির্দেশ দিচ্ছিলেন যে সে কোথায় তার জিনিসপত্র রাখবে, জানলার ধারে বসে কি করবে কি করবে না, কোনো অপরিচিত ব্যক্তিকে কিভাবে এড়িয়ে চলবে ইত্যাদি নানা কিছু। ঠিক যেমন আমরা মেয়েরা বাড়ি থেকে বেরোনোর সময় মায়েরা বলেন সাবধানে যাবে, তাড়াতাড়ি ফিরবে ইত্যাদি। যাই হোক, এভাবেই তারা মেয়েকে বিদায় জানানোর পর ট্রেন স্টেশন ছাড়ল। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like. অর্থাৎ তখন যেহেতু আমি সম্পূর্ণ ব্লাইন্ড বা অন্ধ, আর আমার চোখ শুধুই আলো ও অন্ধকারে সেন্সিটিভ বা অনুভূতিশীল, তাই আমি বুঝতেই পারিনি যে মেয়েটাকে কেমন দেখতে। But I knew she wore slippers from the way they slapped against her heels. কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সে স্লিপার্স বা হালকা চটি পরে আছে, কারণ সেগুলো তার গোড়ালিতে লেগে চটাস চটাস শব্দ করছিল। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. তবে তার চেহারার ব্যাপারে কিছু ডিসকভার বা খুঁজে পেতে আমার খানিকটা সময় তো লাগতোই, এবং হয়তো আমি তা কখনোই জানতে পারতাম না। আচ্ছা দেখো, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কারণ গল্পকথক তো বলেইছেন যে তিনি অন্ধ, কাজেই মেয়েটার চেহারা সম্পর্কে বিশদে জানাটা তার পক্ষে কঠিন ও সময় সাপেক্ষ তো হবেই, এমনকি অসম্ভব হতেই পারে। তবে মেয়েটার সম্পর্কে বক্তার মনে যে একটা আগ্রহ তৈরি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট। But I liked the sound of her voice and even the sound of her slippers. কিন্তু তার কণ্ঠস্বর আমার ভালো তো লাগলোই, এমনকি তার চটির আওয়াজটাও আমার মন ছুঁয়ে গেল। Are you going all the way to Dehra? I asked. আমি জিজ্ঞাসা করেই বসলাম, আপনি কি একদম দেহরা পর্যন্ত যাচ্ছেন? I must have been sitting in a dark corner because my voice startled her. অর্থাৎ আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর তাকে যেন স্টার্টল বা চমকে দিয়েছিল। দেখো, গল্প বক্তা যে অন্ধ সেটা লেখক তার লেখনীর মধ্যে দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তার কণ্ঠস্বর শুনে মেয়েটা চমকে ওঠার দৃশ্যটা যেন ভেসে উঠেছে আমাদের চোখের সামনে, তাই না? তবে যাই হোক,
বক্তা কিন্তু মেয়েটার সাথে একরকম জেচেই বাক্যালাপ শুরু করলেন। She gave a little exclamation and said, I didn't know anyone else was here. অর্থাৎ সে একটু এক্সক্লেমেশন বা বিস্ময় প্রকাশ করেই বলল, ও, আমি জানতামই না যে এখানে অন্য কেউ আছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. হ্যাঁ, এটা ঠিকই যে প্রায়শই এরকম ঘটে থাকে। গুড আইসাইট বা ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষও তাদের সামনে ঠিক কি হচ্ছে সেটা দেখতে ব্যর্থ হন। ভেবে দেখো, বক্তার এই কথাটি কিন্তু বেশ আইরনিক্যাল। ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা এমন অনেক কিছুই দেখতে পান না যা হয়তো তার চোখের সামনেই প্রকটভাবে বিরাজমান। যদিও স্বাভাবিকভাবে এমন তো অনেক সময় হয় যে আমরা হয়তো এমন কোনো জিনিস খুঁজেই পাচ্ছি না যা আমাদের একদম চোখের সামনেই রয়েছে। আমার তো চশমা, ঘড়ি, মানি পার্স এগুলো নিয়ে এমনটা প্রায়ই হয়। তবে আবার এরকমও হয় যে দৃষ্টিশক্তি সম্পন্ন অনেক মানুষই হয়তো কখনো সামনের চেনা মানুষটাকেও চিনতে ভুল করেন, তো আবার কখনো নিজেদের চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেন না, তাই না? তাই বললাম যে বক্তার কথার মধ্যে যেন একটা বাস্তব ব্যঙ্গ লুকিয়ে রয়েছে। আর তাই যখন মেয়েটা বক্তাকে দেখতে পায়নি বলে জানালো, তখন বক্তার এমনটাই মনে হলো যে সেও হয়তো সেরকমই কোনো ভুল করেই সামনে বসে থাকা মানুষটাকে দেখতে পায়নি। They have too much to take in, I suppose. অর্থাৎ I suppose বা আমি মনে করি তাদের অনেক কিছু দেখতে হয়। Whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. অর্থাৎ অন্যদিকে যারা দৃষ্টিশক্তিহীন অথবা স্বল্প দৃষ্টিশক্তি সম্পন্ন, তাদের শুধুমাত্রই সেই সব এসেনশিয়ালস বা প্রয়োজনীয় জিনিসগুলো গ্রহণ করলেই হয় যা তাদের রিমেনিং সেন্সেস বা বাকি ইন্দ্রিয়গুলোয় সর্বাধিক জোরালোভাবে অনুভূতির সৃষ্টি করে। I didn't see you either, I said, but I heard you come in. আমি বললাম, আমিও আপনাকে দেখিনি, কিন্তু আপনি ভেতরে এলেন সেটা শুনতে পেলাম। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. অর্থাৎ আমি ভাবছিলাম যে আমি অন্ধ এই বিষয়টা আবিষ্কার করা থেকে মেয়েটাকে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারবো কিনা। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. আর আমি ভাবলাম যে এই কাজটা খুব একটা কঠিন হওয়া উচিত নয় যদি আমি আমার আসনেই বসে থাকি। অর্থাৎ দেখো, বক্তা কিন্তু এখানে তিনি যে অন্ধ সেটা প্রথমেই প্রকাশ করতে চাইছেন না মেয়েটার কাছে। The girl said, I am getting off at Saharanpur. My aunt is meeting me there. অর্থাৎ মেয়েটা বলে উঠল, আমি সাহারানপুরে নামবো, আমার আন্ট সেখানে আমার সঙ্গে দেখা করবেন। Then I had better not to get too familiar, I replied. আমি উত্তর দিলাম, তাহলে আমার বেশি পরিচিত না হওয়াই ভালো। Aunts are usually formidable creatures. আন্টরা সাধারণত ফর্মিডেবল ক্রিচার্স বা ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকেন। অর্থাৎ দেখো, মেয়েটার সাথে কিন্তু বেশ একটা মজাদার কথোপকথনে শুরু হয়েছে গল্প বক্তার। মেয়েটা সাহারানপুর নামক স্থানে তার আন্ট মানে কাকি বা মাসি জাতীয় কোনো আত্মীয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে, যিনি তাকে রিসিভ করতে স্টেশনে আসবেন। আর তার মুখে এ কথা শুনেই বক্তাও একরকম রসিকতা করে বলেই বসলেন যে তাহলে আর তাদের বেশি পরিচিত হয়ে লাভ নেই, কারণ এই আন্টরা সাধারণত খুব একটা সুবিধের হন না, তারা একটু ভয়ঙ্কর গোছেরই হয়ে থাকেন। Where are you going? She asked. সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? To Dehra and then to Mussoorie. অর্থাৎ প্রথমে দেহরা এবং তারপর মুসৌরি। Oh, how lucky you are! বাহ, আপনি তো খুবই ভাগ্যবান। I wish I were going to Mussoorie. ইস, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। I love the hills. আমি পাহাড় ভালোবাসি, especially in October. বিশেষত অক্টোবর মাসে। Yes, this is the best time, I said, calling on my memories. অর্থাৎ আমি আমার স্মৃতিচারণ করে বলে উঠলাম, হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সময়। The hills are covered with
wild dahlias. পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলে আবৃত থাকে। The sun is delicious. রোদটা delicious বা উপাদেয় বোধ হয়। And at night, you can sit in front of a log fire and drink a little brandy. আর রাতে তো আপনি লগ ফায়ারের সামনে বসে একটু ব্র্যান্ডি পান করতেই পারেন। Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. অর্থাৎ বেশিরভাগ টুরিস্ট বা পর্যটকেরাই ফিরে যায়, আর তাই রাস্তাগুলো শান্ত এবং প্রায় ডিজার্টেড বা জনশূন্য থাকে। Yes, October is the best time. হ্যাঁ, অক্টোবর মাসই সেরা সময়। অর্থাৎ দেখো, ভ্রমণ তো সবসময়ের জন্য একটা কথোপকথনের দারুণ টপিক, তাই না? আর এখানে গল্প বক্তা ও তার যুবতী সহযাত্রীর কথোপকথনও কিন্তু এই বিষয়ে বেশ জমে উঠেছে। গল্প বক্তা দেহরা অর্থাৎ দেহরাদুন হয়ে মুসৌরি যাবেন শুনে তার সহযাত্রীও তাকে জানালো যে সেও যদি সেখানে যেতে পারত তবে তার খুবই ভালো লাগতো, কারণ পাহাড় তার খুবই পছন্দের জায়গা, আর বিশেষত যদি সেটা অক্টোবর মাস হয়। আবার বক্তাও তার সমর্থনে তাকে অক্টোবরে পাহাড়ি স্থানের সৌন্দর্য বর্ণনা করলেন। সব মিলিয়ে কথোপকথনটা কিন্তু বেশ রোমান্টিক হয়ে উঠল। আর দেখো, লেখকের লেখনীতে সেই বর্ণনা এমন দুর্দান্তভাবে ফুটে উঠেছে যে মনে হচ্ছে যেন আমরাও কোনো গল্প পড়ছি না, সিনেমা দেখছি। কিন্তু তারপরই she was silent, অর্থাৎ সে চুপ হয়ে গেল। I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. আমি ভাবলাম যে আমার কথাগুলো বুঝি তাকে স্পর্শ করলো, অথবা সে আমাকে রোমান্টিক ফুল ভাবলো। Then I made a mistake, অর্থাৎ তারপরই আমি একটা ভুল করে বসলাম। What is it like outside? I asked. আমি জিজ্ঞাসা করে ফেললাম, আচ্ছা বাইরেটা ঠিক কেমন? যা, গল্প কথক তো ভেবেছিলেন যে তিনি যে অন্ধ এ কথা এক্ষুনি প্রকাশ করবেন না, কিন্তু এবার যে সেটা ধরা পড়ে যাবে। কিন্তু she seemed to find nothing strange in the question. অর্থাৎ সে আমার এই প্রশ্নে স্ট্রেঞ্জ বা আশ্চর্য হওয়ার মতো কিছু খুঁজে পেল বলে মনে হলো না। Had she noticed already that I could not see? তাহলে কি সে ইতিমধ্যে লক্ষ্য করে ফেলেছে যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরবর্তী প্রশ্নটা আমার ডাউট বা সন্দেহ দূর করে দিল। অর্থাৎ বক্তা যদিও ভেবেছিলেন যে তার অন্ধত্বের পরিচয়টা তার সহযাত্রীকে প্রথমেই দেবেন না, কিন্তু হঠাৎই মুখ ফসকে তিনি তাকে জিজ্ঞাসা করে বসলেন যে বাইরেটা কেমন, এবং জিজ্ঞেস করার পরই সহযাত্রীকে বিন্দুমাত্র বিচলিত হতে না দেখে তার মনে সন্দেহ তৈরি হলো যে তার সহযাত্রী হয়তো তার অন্ধত্বের বিষয়টা ইতিমধ্যেই আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার এই সন্দেহের অবসান ঘটল। তবে সেটা কিভাবে? Why don't you look out of the window? She asked. অর্থাৎ সে জিজ্ঞাসা করে উঠল, আপনি জানলা দিয়ে বাইরে তাকান না কেন? I moved easily along the berth and felt for the window ledge. অর্থাৎ আমি সহজেই বসার জায়গা বরাবর জানলার দিকে সরে গেলাম এবং উইন্ডো লেজ বা জানলার কোণাটা অনুভব করলাম। The window was open and I faced it, making a pretense of studying the landscape. অর্থাৎ জানলাটা খোলা ছিল আর আমি সেটার মুখোমুখি হলাম, এক মনে প্রাকৃতিক দৃশ্য দেখার প্রিটেন্স বা ভান করে। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. অর্থাৎ আমি ইঞ্জিনের প্যান্টিং বা দীর্ঘশ্বাস, রাম্বল অফ দ্য হুইলস বা চাকার গড়গড় শব্দ শুনতে পেলাম, এবং আমার মনের চোখ দিয়ে টেলিগ্রাফ পোস্টগুলো এক ঝলকে পেরিয়ে যেতেও দেখলাম। Have you noticed? I ventured that the trees seem to be moving while we seem to be standing still. মানে আমি ভেঞ্চার বা সাহস করে বলেই উঠলাম, আপনি কি লক্ষ্য করেছেন গাছগুলো তো নড়ছে বলে মনে হচ্ছে, অথচ আমরা কিন্তু স্থির দাঁড়িয়ে আছি। That always happens, she said. সে বলেই উঠল, এটা তো সবসময়ই হয়। Do you see any animals? আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? No, I answered
কোয়াইট কনফিডেন্টলি, অর্থাৎ আমি বেশ কনফিডেন্টলি বা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিলাম, না। I knew that there were hardly any animals left in the forest near Dehra. অর্থাৎ আমি জানতাম যে দেহরার কাছাকাছি জঙ্গলে খুব কম প্রাণী অবশিষ্ট আছে। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. অর্থাৎ এবার আমি জানলার দিক থেকে ঘুরে মেয়েটার মুখোমুখি হলাম এবং কিছুক্ষণ আমরা নিশ্চুপ হয়ে বসে রইলাম। মানে দেখো, খুব সাধারণ কনভারসেশনের মধ্যে দিয়ে বক্তা কিন্তু নিজের অন্ধত্ব গোপন রাখারই চেষ্টা করছেন। আবার আরো একটা খুব সাধারণ বিষয় এখানে ফুটে উঠছে, কি বলতো? দেখবে অচেনা কোনো ব্যক্তির সাথে হঠাৎ কথা বলতে গেলে ঠিক কি বিষয়ে কথা বলবো সেটা বুঝে ওঠা যায় না। এখানে বক্তাও কিন্তু তেমনই দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, কিন্তু তিনি তো সহযাত্রীর সাথে কথা বলায় আগ্রহী, আর তাই সহযাত্রীর সাথে কথা বলার উদ্দেশ্যে কিছু এমন বাইরের দৃশ্য বর্ণনা তিনি করছেন যেটা খুব সাধারণভাবেই যে কোনো ব্যক্তি ট্রেনের জানলায় বসে দেখতে পায়। যেমন ট্রেন চললেই বাইরের গাছগুলো সরে সরে যাওয়া। এইরকম ভাবেই সহযাত্রীর সাথে বেশ খানিকক্ষণ কথা হওয়ার পরই তারা দুজনেই চুপ করে যান। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। অর্থাৎ আমি মন্তব্য করে উঠলাম, আপনার মুখটা কিন্তু আকর্ষণীয়। I was becoming quite daring, but it was a safe remark. অর্থাৎ আমি যেন ক্রমশই বেশ ডেয়ারিং বা সাহসী হয়ে উঠছিলাম, তবে এই মন্তব্যটা নিরাপদই ছিল। Few girls can resist flattery. অর্থাৎ অল্প কিছু মেয়েরাই ফ্ল্যাটারি বা চাটুকারিতা প্রতিরোধ করতে পারে। She laughed pleasantly, a clear ringing laugh. অর্থাৎ সে যেন খিলখিল করে মিষ্টিভাবে একটা স্পষ্ট হাসি হেসে উঠল আর বলল, It's nice to be told I have an interesting face. I'm tired of people telling me I have a pretty face. অর্থাৎ আপনার মুখে এই কথাটা কিন্তু বেশ ভালো লাগছে যে আমার মুখটা আকর্ষণীয়, না হলে লোক মুখে আমার সুন্দর মুখ এমনটা শুনে আমি ক্লান্ত। Oh, so you do have a pretty face, thought I, and aloud I said, well, an interesting face can also be pretty. Oh, তাহলে তো আপনার মুখটা সুন্দর। এমনটা ভেবেই আমি সজোরে বলে উঠলাম, আচ্ছা, একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতেও পারে। দেখো, এখানে কিন্তু বক্তা ও সহযাত্রীর মধ্যে বেশ মজাদার ও রোমান্টিক একটা কথোপকথনই লক্ষ্য করা যাচ্ছে। আর এই কথোপকথনে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে বক্তা তার সহযাত্রীর চেহারা সম্পর্কে একটা ধারণা পেতে চাইছেন, আর সৌভাগ্যবশত সেটা কিন্তু তিনি তার সহযাত্রীর কথা থেকেই পেয়ে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন যে দৃষ্টিসম্পন্ন মানুষদের চোখে তার সহযাত্রী কিন্তু সুন্দরী, তবে বক্তা যে তার এই সহযাত্রীর সাথে কথা বলতে বেশ আগ্রহী সেটা তো আমরা আগেই বুঝেছি। তবে বলতেই হবে, এভাবে এক অচেনা মহিলা সহযাত্রীর সামনে বসে তার আকর্ষণীয় মুখের প্রশংসা করাটা কিন্তু খুবই দুঃসাহসিক একটা বিষয়, তাই না? আর বক্তার ভাগ্য কিন্তু বেশ খানিকটা সহায় আছে বলতে হবে, কারণ সহযাত্রীও তো বেশ ভালো করেই বক্তার কথার জবাব দিয়ে চলেছেন। কিন্তু এভাবেই কি বক্তা তার কথোপকথন এগিয়ে নিয়ে যাবেন, নাকি ব্যাঘাত ঘটবে? You are a very gallant young man, she said, but why are you so serious? অর্থাৎ সে বলে উঠল, আপনি তো বেশ গ্যালেন্ট বা সাহসী যুবক দেখছি, তবে আপনি এত গম্ভীর কেন বলুন তো? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. মানে তখন আমি ভাবলাম যে তার জন্য হাসার চেষ্টা করব, কিন্তু হাসির ভাবনাতেই আমি শুধু ট্রাবল বা বিরক্ত এবং একাকী বোধ করলাম। অর্থাৎ দেখো, বক্তার নানান প্রশ্নের মুখোমুখি হয়ে অবশেষে তার সহযাত্রী যুবতী তাকে জিজ্ঞাসা করে বসলো যে তিনি সাহসী হওয়া সত্ত্বেও এত গম্ভীর কেন। আসলে বক্তার দৃষ্টিহীন হওয়ার দরুন তো তার মনে একটা কনস্ট্যান্ট হেজিটেশন আগে থেকেই ছিল, তাই না? কিছু সাহসী ও রসিক কথাবার্তা বললেও তাতে একটা জড়তা থাকায় যুবতীর যেন মনে হলো যে বক্তা বেশ গম্ভীর প্রকৃতির। বক্তাও তার এই ধারণা কাটানোর জন্য হাসার চেষ্টা করলেন ঠিকই, কিন্তু কিছুতেই যেন পারলেন না। হাসতে তার যেন কেমন বিরক্ত বোধ হলো। We'll soon be at your station, I said. অর্থাৎ আমি বলে উঠলাম, আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছাবো। Thank goodness,
ইটস এ শর্ট জার্নি, অর্থাৎ বাবা ভাগ্যিস এটা একটা ছোট যাত্রা। I can't bear to sit in a train for more than 2 or 3 hours. আমি তো 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতেই পারি না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. অর্থাৎ তবু আমি প্রায় যে কোনো সময় অবধি সেখানে বসে থাকার জন্য প্রিপেয়ার্ড বা প্রস্তুত ছিলাম, শুধুমাত্রই তার কথা লিসেন বা শোনার জন্য। Her voice had the sparkle of a mountain stream. অর্থাৎ তার কণ্ঠে যেন ছিল এক পাহাড়ি স্রোতের স্পার্কল বা চমক। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. অর্থাৎ ট্রেনটা ছাড়ার সাথে সাথে সে তো আমাদের এই ব্রিফ এনকাউন্টার বা সংক্ষিপ্ত সাক্ষাৎ ভুলে যাবে, কিন্তু এই রেশটা আমার সাথে আমার বাকি ভ্রমণের সঙ্গী হয়ে এবং তারপরেও বেশ কিছু সময়ের জন্য থেকে যাবে। দেখো, বক্তা কিন্তু এখানে স্পষ্টই বলছেন যে তিনি ওই যুবতীর কণ্ঠস্বরের প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তার মতো মানুষও কিনা যে কোনো সময় পর্যন্ত ট্রেনে বসে থাকতে প্রস্তুত ছিলেন শুধুমাত্র তার সহযাত্রীর কণ্ঠস্বর শোনার জন্য। আর তার কাছে এটাই ছিল বাকি পথের এবং পরবর্তী কিছুটা সময়ের পাথেয়। কারণ আমরা যেমন ট্রেনে উঠলে জানলার ধারে বসে নিজেদের দুচোখ ভরে বাইরের দৃশ্য উপভোগ করতে পারি, এক দৃষ্টিহীন হিসেবে তো বক্তার সেই সুযোগও নেই। তাই স্বাভাবিকভাবেই তার সহযাত্রীর সাথেই আকর্ষণীয় কথোপকথনই তার যাত্রাপথের বাকি সময়টা কাটানোর রসদ। The engine's whistle shrieked. The carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. এমন সময় ইঞ্জিনের হুইসেলটা তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। গাড়ির চাকাগুলো তাদের শব্দ ও ছন্দ পরিবর্তন করলো। আর তারপরে মেয়েটা উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? অর্থাৎ আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, সে কি তার চুলে বান বা খোপা বেঁধেছে, নাকি তার চুল প্লেটেড বা বিনুনি করা? হয়তো এটা তার কাঁধের উপর আলগা হয়ে ঝুলছিল, কিংবা এটা ছোট করে ছাটা ছিল। The train drew slowly into the station. অর্থাৎ ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. অর্থাৎ বাইরে পটার বা কুলি ও ভেন্ডার বা ফেরিওয়ালাদের শোরগোল এবং গাড়ির দরজার কাছে এক মহিলার হাই পিচড বা উঁচু কণ্ঠস্বর শোনা গেল। এই কণ্ঠস্বর নিশ্চয়ই মেয়েটার আন্টিরই ছিল। গুড বাই, দ্য গার্ল সেড। অর্থাৎ মেয়েটা বলে উঠল বিদায়। মানে ট্রেন স্টেশনে ঢোকার সাথে সাথেই চারিদিকে কুলি ও ফেরিওয়ালাদের শোরগোল পড়ে গেল। এবার বক্তার সহযাত্রীর গন্তব্যস্থল উপস্থিত। আবার তাকে নিতে স্টেশনে উপস্থিত তার আন্টিও। অর্থাৎ বক্তার আকর্ষণীয় কথোপকথন শেষ হবার পালা এখন। সাথে রয়ে যাবে শুধু একসাথে কাটানো এইটুকু সময় স্মৃতি। জীবনের এই যাত্রাপথে কত সঙ্গী তো হয় আমাদের, তাই না? কেউ স্বল্প সময়ের, তো কেউ দীর্ঘ সময়ের। কেউ হয়তো সেই সীমিত সময়ে মন ছুঁয়ে যায়, আবার কেউ হয়তো দীর্ঘ সময়ের আলাপেও আপন হতে পারে না। যে সঙ্গীর কথা মনে থেকে যায়, স্মৃতি তাকেই রোমন্থন করে চলে। বক্তারও এবার বাকি যাত্রাপথটা তার এই যুবতীর সহযাত্রীর সঙ্গে কাটানো ছোট সফরের স্মৃতি রোমন্থন করেই কাটবে। কারণ দৃষ্টিহীন হওয়ার দরুন তিনি অন্যান্য যাত্রীদের মতো ট্রেনে বসে জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন না। কিন্তু এভাবেই কি শেষ হবে এই গল্প? She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. অর্থাৎ সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল, এতটাই কাছে যে তার চুলের সুবাস যেন ছিল ট্যান্টালাইজিং বা উত্তেজক। I wanted to raise my hand and touch her hair, but she moved away.
অর্থাৎ আমি হাত বাড়িয়ে তার চুল স্পর্শ করতে চাইলাম, কিন্তু সে মুভড অ্যাওয়ে বা সরে গেল। Only the scent of perfume still lingered where she had stood. শুধু সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার সুগন্ধির গন্ধটাই লিঙ্গার্ড বা রয়ে গেল। দেখো, গল্পটায় কিন্তু ইন্দ্রিয়ের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়, তাই না? ট্রেনের হুইসেলের শব্দ, যুবতীর পায়ের জুতোর আওয়াজ, চুলের সুগন্ধ, বক্তার তার চুলের স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা, এই সব কিছুই ব্যবহৃত হয়েছে চোখের দৃষ্টির পরিপূরক হিসেবে। কাজেই এক দৃষ্টিহীনের জীবনে তার বাকি ইন্দ্রিয়গুলো ঠিক কতটা সজাগ ও গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু লেখক এখানে বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমরা যারা নিজেদের চোখ দিয়ে আশেপাশের জগৎটাকে দেখতে পাই, তারা তো কোনো পছন্দের দৃশ্য, ব্যক্তি বা বস্তুর ছবি চোখেই ধরে রাখার চেষ্টা করি, চোখ দিয়েই সেটাকে স্মৃতির পাতায় উজ্জ্বল করে রাখতে চাই, তাই না? কিন্তু বক্তা তো দৃষ্টিহীন, আর তাই তিনি তার সহযাত্রীর সাথে এই ক্ষণিকের সাক্ষাৎকে স্মরণীয় করে রাখার জন্য নিজের বাকি সমস্ত ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করতে চেষ্টা করছেন। তার একটা ছবি তিনি নিজের মানসপটে এঁকে রাখার চেষ্টা করছেন। কাজে এক্ষেত্রে তার এই কথাগুলো আপাত দৃষ্টিতে ফিজিক্যাল অ্যাপ্রোচ বলে মনে হলেও আদতে তা কিন্তু সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। There was some confusion in the doorway. অর্থাৎ দরজার কাছে কিছু কনফিউশন বা বিভ্রান্তির সৃষ্টি হলো। A man getting into the compartment stammered an apology. অর্থাৎ একজন লোক কামরায় ঢুকে স্ট্যামার্ড বা আমতা আমতা করে অ্যাপোলজি মানে ক্ষমা চাইলেন। Then the door banged, and the world was shut out again. অর্থাৎ তারপর দরজাটা ব্যাং মানে দড়াম করে বন্ধ হলো, আর জগৎটা যেন আবারও বন্ধ হয়ে গেল। I returned to my berth. অর্থাৎ এরপর আমি আমার বসার জায়গায় ফিরে এলাম। The guard blew his whistle and we moved off. অর্থাৎ গার্ড তার বাঁশি বাজালো আর আমরা চলতে শুরু করলাম। Once again I had a game to play and a new fellow traveler. অর্থাৎ আবারও আমি একটা খেলা পেলাম আর পেলাম একজন নতুন সহযাত্রী। অর্থাৎ দেখো, বক্তার এই লাইনে কিন্তু স্পষ্ট যে ট্রেনে নতুন নতুন সহযাত্রীদের সাথে পরিচয় করে তাদের সাথে আলাপচারিতায় সময় কাটাতে বক্তার খুব ভালো লাগে, আর তাই সহযাত্রী মানেই তার কাছে আকর্ষণীয় কিছু অজানা গল্প ও মজাদার কথোপকথনের উৎস। তবে যাই হোক, এ যাত্রায় তার ভাগ্য বেশ ভালোই বলতে হবে, কারণ এক সহযাত্রী প্রস্থানের পর বিন্দুমাত্র অপেক্ষা না করে আরো এক সহযাত্রীর সাক্ষাৎ পেলেন তিনি। The train gathered speed. The wheels took up their song. The carriage groaned and shook. অর্থাৎ ট্রেন তার গতি বাড়িয়ে তুলল, চাকাগুলো তাদের গান গাইতে শুরু করলো, আর গাড়িটা groaned and shook মানে গোঙাতে এবং কাঁপতে শুরু করলো। I found the window and sat in front of it, staring into the daylight that was darkness for me. অর্থাৎ আমি জানলাটা খুঁজে নিয়ে তার সামনে বসলাম, staring বা এক দৃষ্টে দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম, যা কিনা আমার কাছে অন্ধকারাচ্ছন্নই ছিল। So many things were happening outside the window. It could be a fascinating game, guessing what went on out there. অর্থাৎ জানলার বাইরে অনেক ঘটনাই ঘটছিল, তবে আমার গেস বা অনুমান ছিল যে যা কিছু সেখানে চারপাশে ঘটছিল তা কোনো একটা ফ্যাসিনেটিং গেম বা আকর্ষণীয় খেলাও হতে পারে। The man who had entered the compartment broke into my reverie. অর্থাৎ যে লোকটা কামরায় ঢুকেছিল সে রেভারি বা আমার দিবার স্বপ্ন ভঙ্গ করল। You must be disappointed, he said. অর্থাৎ সে বলল, আপনি নিশ্চয়ই হতাশ হয়েছেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. অর্থাৎ এক ভ্রমণ সঙ্গী হিসেবে আমি ততটাও আকর্ষণীয় নই যতটা কিনা তিনি, যিনি একটু আগে ট্রেন থেকে নেমে গেলেন। She was an interesting girl, I said. সে ছিল একজন আকর্ষণীয় মেয়ে, আমি বললাম। Can you tell me, did she keep her hair long or short? আচ্ছা, আপনি কি আমায় বলতে পারেন যে সে তার চুল লম্বা রেখেছিল না ছোট? I don't remember, he said, sounding puzzled. অর্থাৎ
তিনি সাউন্ডিং পাজলড বা বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, তা তো আমার মনে নেই। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। অর্থাৎ আমি তার চোখ দুটো লক্ষ্য করেছি, তার চুলটা নয়। She had beautiful eyes, but they were of no use to her. অর্থাৎ তার চোখ দুটো ছিল অসাধারণ সুন্দর, তবে তার কাছে সেগুলো কোনো কাজের নয়। She was completely blind. Didn't you notice? অর্থাৎ আপনি কি লক্ষ্য করেননি যে সে সম্পূর্ণভাবেই অন্ধ? দেখো কি অসাধারণ আয়রনিক্যাল ভাবে শেষ হলো গল্পটা। দৃষ্টিহীন গল্প বক্তা, যিনি কিনা এতক্ষণ ধরে তার সহযাত্রীকে এক দৃষ্টি সম্পন্ন যুবতী ভেবে তার কাছ থেকে নিজের অন্ধত্ব গোপন করে তার সাথে একটা রোমান্টিক আলাপচারিতা জমিয়ে তোলার চেষ্টা করছিলেন, গল্পের শেষে সেই যুবতী ট্রেন থেকে তার নির্দিষ্ট গন্তব্যে নেমে যাওয়ার পর কিনা তিনি অপর এক সহযাত্রীর কাছ থেকে জানতে পারলেন যে সেও আদতে দৃষ্টিহীন একজন। তার সুন্দর দুটো চোখ শুধুই তার আকর্ষণীয় মুখের অলংকার মাত্র, কিন্তু দর্শনে অক্ষম। আর এরই সাথে না বলাই থেকে গেল দুটো একই প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষের একে অপরের সাথে ভাগ করে নেওয়ার বহু কথা। আজকে পর্বটা এই পর্যন্তই।